না, কোনো ডিভোর্স হয়নি। উনি আপনাদের নিজের divorce হয়েছে? না, আমাদের কোনো ডিভোর্স হয়নি। এটা উনি ওনার সুবিধা মতো এক জায়গায় গিয়ে বলেন ডিভোর্স হয়েছে, আর এক জায়গায় গিয়ে বলেন ডিভোর্স হয়নি। এবং এটা আমার ছোট মেয়ে সোনিয়াকে উনি তো 1.5 বছর 2 বছর ধরে আটকে রেখেছে জাপানে, আমার সাথে কোনো যোগাযোগ নাই। আমি যদি ওনার সাথে এখনই ডিভোর্স হয়ে যায়, আমার ছোট মেয়েকে আমি আজীবন হারিয়ে ফেলবো জাপানের কালো আইনে। আমি তো বাবা, আমাদের একটা ষষ্ঠ একটা ইয়ে থাকে, সেন্স থাকে, সিক্স সেন্স থাকে। ওটা তো আমার কেন জানি না খটকা কি একটা সমস্যা হচ্ছে আমার বাচ্চাটা, 1 ঘন্টা বিচার বের হয়ে আসছে না থানা থেকে। আমি গিয়ে লবিতে গিয়ে দেখি এটা দৌড়াচ্ছে, দৌড়ে ডেস্ক নিচে মাটিতে বসে আছে, আমি খুঁজে পাচ্ছি না কোথায়। মাটিতে ঘুরে এসে পিছনে ডেস্ক নিচে লুকিয়ে আছে। আমি একলা থাকতাম। আপনি আমাকে বলেন, এটা বলেন যে আমাকে যখন থেকে বাসা থেকে চলে গিয়েছি, আমি বাচ্চাদের সাথে একলা থাকতাম। আপনি হচ্ছে ওই আগে যে ফ্ল্যাটে থাকতেন সেটা থেকে 1 মাস আগে নোটিশ দেওয়ার পর আলাদা একটা বাসায় হ্যাঁ হ্যাঁ, আমি একলা থাকতাম। ওখানে মেয়েরা যাওয়া আসা করতো? না, যাওয়া মেয়েরা ওখানে থাকতো? আমি থাকতাম, মেয়েদের সাথে আমি থাকতাম একলা। আচ্ছা। আমি ওদেরকে রান্না করে খাওয়াতাম, ও, আমি ওদেরকে দেখাশোনা করতাম 1 মাস। পুরো মাঝে মাঝে এসে দেখে যেত এরকম? আমি আপনাকে বলি, আমি যখন চলে আসলাম মেয়েদেরকে নিয়ে নতুন ফ্ল্যাটে, উনি আমাকে সেদিন সন্ধ্যায় 20 জন জাপানি পুলিশ পাঠিয়েছে। জানতো না আমি কোথায় থাকি, তাই পুলিশ আমাকে খুঁজে বের করে আইডি থেকে ফোন করেছে। আমাদের সেরকম খুঁজে বের করতে সম্ভব নাগরিককে। আমাকে বলল যে উনি বলেছেন পুলিশে গিয়ে যে বাচ্চাদের বাবা বাংলাদেশি। বাংলাদেশি মানে অবস্থা খারাপ, গরিব পচা দেশ, একটা খারাপ ইমপ্রেশন দেওয়ার। জি। এবং বাচ্চা নিয়ে পালিয়ে গেছে, পুলিশে গিয়ে উনি বললেন। তো পুলিশ এসে আমাকে প্রথমে ভালো ব্যবহার করেন, যেহেতু বাংলাদেশি ভেবেছে। আমার আইডি ছিল, আমি আইডি দেখালাম, বলে এখানে তো লেখা জাতীয়তাবাদ ইউএসএ। আমি বললাম জাপানে আমি চাকরি করি ইউএস কোম্পানিতে, তাই ইউএসএ লেখা, এবং আমার জাতীয়তাবাদও ইউএস। তবে আমার মা বাবার দেশ সব হেরিটেজ হচ্ছে আমার সব বাংলাদেশ। তখন ওনারা খুব ভালো ব্যবহার করলেন। হঠাৎ ওনারা জাসমিন আলাকে ইন্টারভিউ করলেন, মহিলা পুলিশ 7-8 জন। তারপর উনি 1 ঘন্টা পরে বললেন, না এটা দেওয়ানি মামলা, এটা ফৌজদারি না, আমাদের কোনো রোল না, এটা আদালত দেখবে। আমাকে 3টা উপদেশ দিলেন যাওয়ার আগে ওনারা। আপনার বউর সাথে আর একলা দেখা করবেন না, করলে উনি আপনার বিরুদ্ধে সহিংসতা মামলা করে দেবে, সেটা খুব কমন। দ্বিতীয় হচ্ছে, আপনি কখনো বলবেন আপনি কোথায় আছেন, যদি বলেন উনি এসে সমস্যা করবে, আপনারা কোনোভাবে ফৌজদারি মামলায় পেঁচায় দেবে, বলবেন না, আপনি কোনোভাবেই বলবেন না কোথায় থাকেন। এবং আইনগতভাবে আমরা বলতে পারবো না, জাপানি পুলিশ আমাকে বললো এটা, মিস্টার হাসিমতো। তৃতীয়টা হচ্ছে, আপনার বউ এখনও পুলিশ স্টেশন চিল্লাচিল্লি করতেছে, আপনি যদি খেতে যান বাইরে, ডাইনে যাবেন, বাঁয়ে যাবেন না, আর 2 ঘন্টার আগে বের হবেন না। কত সাফারিং লাইফের। তার 2 দিন পরে উনি আমার 3টা মামলা করলেন জাপানে। আমি যদি জাপান থেকে বাচ্চাদেরকে আইনের বাইরে নিয়ে আসতাম, তাহলে উনি কি সেটা মামলা করতেন না যে বাচ্চা নিয়ে যাওয়া যাবে না? কোনো আইনই নাই জাপানে যে আমি বাচ্চা নিয়ে জাপান থেকে আসতে পারি না। তারপরে আমি দেশে চলে আসলাম, এবং সাথে সাথে আমি আমাদের পারিবারিক আদালতে মামলা করলাম কাস্টাডির জন্যে। মামলা করার পরে উনি করলেন কি, জুলাইতে আসলেন দেশে। আপনি কোন সময় আসছেন? আমি ফেব্রুয়ারি 2021 সালে এসেছিলাম, উনি আসলেন জুলাই 2021 সালে, একেবারে কোভিডের মাঝখানে এসে। উনি বললেন, আদালতে গিয়ে উনি হেভিয়াস কর্পাস করলেন হাইকোর্টে, এবং হেভিয়াস কর্পাস করার পরে কোনো আদালতের আদেশ ছাড়াই উনি বাচ্চাদেরকে সিআইডি নিয়ে তুলে দিয়ে চলে গেলেন, ঠিক যেরকম কয়েকদিন আগে র্যাপ করেছে, একেবারে এক্সট্রা জুডিশিয়াল নিয়ে চলে গেলেন। এবং তারপরে আমাদের মাননীয় বিচারক হাইকোর্টের এনায়েতুর রহিম জাস্টিস, উনি আমাদের সবাইকে বলেন তোমরা একসাথে গুলশানের বাসায় গিয়ে থাকো। ওখানে ছিলাম, নভেম্বরে আমাকে ওখানে কাস্টাডি দিয়ে দেওয়া হয়েছিল। উনি আপিল করলেন উচ্চ আদালতে গিয়ে, আপিল বিভাগ ওনাকে থাকতে দিলেন। তারপরে তো আপনারা জানেন কাহিনীটা কী হয়েছে। তবে আমি এটুকু বলবো যে আমরা তো কেউ জানি না বিয়ের সময় কোন দেশের কি আইন, এটা আমরা খুঁজে দেখি নাকি যে ডিভোর্স হলে কী হবে। বিয়ের সময় কেউ ডিভোর্স, কোনো মানুষ তো খুঁজে না সেটা। একদিক দিয়ে বেয়াদবিও এটা, তাই না? একটা অসম্মান করা একটা মানুষকে, বিয়ে করার সময় কীভাবে ডিভোর্স হয় খুঁজে বের করা। তবে জাপান খুবই ইউনিক দেশ। জাপান হচ্ছে এটা পৃথিবীকে সন্তান অপহরণের কালো গর্ত বলা হয়।
কেননা ওখানে একবার বিদেশ থেকে বাচ্চা গেলে কোনোদিনই সে বাচ্চা বের হতে পারে না। ওখানে শত শত বাচ্চারা আছে যারা এই অবস্থা, জাপানে বিদেশি বাচ্চারা আছে, আমেরিকা থেকে নিয়ে গেছে, ইউরোপ থেকে নিয়ে গেছে। আমি তথ্য দেবো এই ব্যাপারে, আপনাদেরকে অনেক তথ্য দেবো। তো শেষ কথা হচ্ছে এটাই বলবো যে আমার মা যে বললেন নাতনিরা এখানে থাকবে, ওনার তো কোনো অসুবিধা নেই এখানে থাকতে, তাই না? উনি তো আসতে পারবেন, তাই না, যে কোনো সময়। আমি যে জাপানে যে ওদের ট্রেসপাসিং ল আছে জাপানে, এবং ট্রেসপাসিং লর আওতায় আমাকে ওরা কোনো আইনজীবী ছাড়াই 23 দিন আটকে রাখতে পারবে, 23 দিন আটকে রাখতে পারবে, এবং সেটা 4 বছর পর্যন্ত ওরা এক্সটেন্ড করতে পারবে। সুতরাং আমার কোনো সুযোগ নাই যাওয়ার, যদি আমি ভিসার কোনো সমস্যা না। এবং জাপানে ওরা করবে কি, আটকে রেখে আমাকে বলে বাচ্চা গিভ আপ করে দাও, সই না করা পর্যন্ত আটকেই রাখবে। এরকম অনেক কেস হয়েছে। স্কট ম্যাকিনটায়ার অস্ট্রেলিয়ান একজন সাংবাদিক আছেন, বাসায় এসে দেখে একটা কিছু নিয়ে বাচ্চা নিয়ে চলে গেছে বউ। উনি খুঁজতে গেছে ওনার শ্বশুর শাশুড়ির বাসায়, ফ্ল্যাট বিল্ডিংয়ে ঢুকেছিল, ওনাকে ধরে নিয়ে চলে গেছে, বলছে ট্রেসপাসিং। সপ্তাহে গোসল করতে দিত ওনাকে, লাইট জ্বালার একটা 24 ঘন্টা, 3 সপ্তাহ 1 মাস রেখেছে। উনি আর না পারতে বলছে আমি চলে যাব, চলে গেছে উনি এখান থেকে বের হয়ে, বাচ্চা আর খুঁজেনি। আপনার ফরাজ শেখ বাবা আছেন, গত বছর উনি অনশন করেছেন ইয়ের সামনে, আপনার সরি অনশন করেছেন উনি টোকিও স্টেডিয়ামের সামনে, কেন না বাচ্চা দেখতে দেয়নি 3 বছর। ফরাসির প্রেসিডেন্ট জাপানের প্রধানমন্ত্রীকে বলেছে দেখতে দাও, বাচ্চা দেয়নি ওরা কেয়ার করে না। এবং জাপানের একটা হচ্ছে হেগ চুক্তি আছে, যেটা আন্তর্জাতিক মোটামুটি সব বড়লোক দেশগুলো এই চুক্তিতে আছে। এবং হেগ চুক্তিতে বলে যে দেশের বাচ্চা রায় থাকা সত্ত্বেও অন্য দেশে নিয়ে গেলে সে বাচ্চা ফেরত দিতে হবে। ঠিক আছে, আমি 2টা কথা বলি সেই ব্যাপারে। একটা হচ্ছে বাংলাদেশ হেগ চুক্তির অন্তর্ভুক্ত না, আমাদের সাথে জাপানের কোনো চুক্তিও নেই বাচ্চা দিতে হবে, কিছুই নাই। এবং জাপানের একটা লেখা আছে যে বাবা বাংলাদেশে গিয়েছে বাচ্চা নিয়ে, আমরা জানি, এবং বাবা বাংলাদেশে ইনজাংশন করেছে মা যেন বাচ্চা নিয়ে না যেতে পারে। তবে এই সমস্ত রায় আমরা কোনো পাত্তা দেই না, আমাদের কোনো এফেক্ট নাই। ওরা আমাদের রায়কে পাত্তা দেয় না, আমরা ওদেরকে পাত্তা দেবো? অথচ পারিবারিক আদালতে যে রায় দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ একতরফা রায় দেওয়া হয়েছে। এবং আমরা অবশ্যই এটা আমরা আপিল করেছি, আপিল ফাইল করা হয়েছে। আপিল নম্বর হচ্ছে 22/2023। এটা শুনানি হবে, এবং শুনানি পর্যন্ত আমাদেরকে কোর্ট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের 35 নম্বর আদালতের মাননীয় ম্যাজিস্ট্রেট আমাকে একদিন দিয়েছে, লায়লাকে একদিন দিয়েছে থাকতে। রায় হওয়া সত্ত্বেও আমার মেয়ে যেতে চায় না, তাই আমরা একদিন অন্তর অন্তর থানায় গিয়ে নিয়ে যাচ্ছি, কি বলে, আমরা অপেক্ষায় আছি কি। গতকালকে লায়লাকে সকাল 11টা নিয়ে বেলা 5টা পর্যন্ত থানায় ছিল, এবং 5টা পর্যন্ত মা চেষ্টা করেছিল লায়লাকে নিয়ে যেতে, লায়লা যাবে না। এবং এত করুণ অবস্থা হয়ে গেছিল, মেয়েটা থানার ভিতরে ডেস্কের নিচে গিয়ে লুকিয়েছিল, যাবে না, ওকে টানা হেঁচড়া করছিল ভিতরে। আমি কি একটা আশ করে দৌড়িয়ে গিয়ে দেখি মেয়েটাকে টানছে হাত ধরে নিয়ে যাওয়ার জন্যে। আমি বলেছি আপনি আমাকে গুলি করে দেন, আমি মেয়ে দেবো না, আপনি যেরকম ইচ্ছা রিপোর্ট দেন, বাচ্চা এরকম দেবো না, আমি এরকম আমি কষ্ট করে আমার বাচ্চাকে দেবো না। আপনি মেয়ে দিয়ে আসার কতক্ষণ পর আপনি দৃশ্য দেখলেন? 1 ঘন্টা পরে। এটা আবার আমি মেয়ে দিয়ে আমাকে ওনারা বলেন আপনি বাইরে চলে যান মেয়ে দিয়ে। আমি খুব কষ্ট পেলাম না, আমি একটু মেয়েটাকে ঠিক মতো দিই, আমি বের হয়ে চলে গেলাম হেঁটে। বাইরে আছি, আমি তো বাবা, আমাদের একটা ষষ্ঠ একটা ইয়ে থাকে, সেন্স থাকে, 6 সেন্স থাকে। ওটা তো আমার কেন জানি খটকা কি একটা সমস্যা হচ্ছে আমার বাচ্চাটা। 1 ঘন্টা বিষয় বের হয়ে আসছে না থানা থেকে। আমি গিয়ে লবিতে গিয়ে দেখি মেয়েটা দৌড়াচ্ছে, দৌড়ে ডেস্ক নিচে মাটিতে বসে আছে, আমি খুঁজে পাচ্ছি না কোথায়। মাটিতে ঘুরে এসে পিছনে ডেস্ক নিচে লুকিয়ে আছে, আর ওর মা টানছে ওকে হাত ধরে নিয়ে যাওয়ার জন্য, আর পুলিশে দাঁড়িয়ে আছেন ওনারা। আমি তাড়াতাড়ি কেউ বুকে নিয়ে বললাম আমি বাচ্চা দেবো না, এরকম আপনারা আমাকে গুলি করে ফেলেন যেরকম ইচ্ছা। মেয়ে তো আমাকে জোরে যাবো না, আমি যাবো না বাবা। কি নিষ্ঠুরতা! তারপর ওনার মা বাচ্চাকে ফেলে চলে গেলেন বিকাল 4টার সময়, গিয়ে এই না সেই না বললেন উনি প্রেসকে। এবং তারপর আমি 2 ঘন্টা ছিলাম ওখানে। শেষ পর্যন্ত ওনারা সিদ্ধান্ত নিলেন আমাকে জিম্মানামা দিয়ে বাচ্চাকে আমি নিয়ে চলে এসেছি গত রাত্রে। এবং যেহেতু আজকে আমার দিন, কালকে সকাল আবার যাবো 11টায়, দেখি আমাদের থানা কি রিপোর্ট দেন। একটা রিপোর্টে দিতে হবে নাকি, এদিক সেদিক হোক, যাই হোক না কেন। কালকে যদি না যায়, এই তো
এই অবস্থা। কিন্তু বাচ্চা তো যেতে চাচ্ছে না, আবার নেওয়ার কোনো কথা বলছে, আর নেওয়ার দরকার আছে 16 তারিখ পর্যন্ত কিছু বলছে? আমরা যেহেতু আদালতের অবমাননা করতে চাই না, আমি আমার আইনজীবীকে জিজ্ঞেস করে আরেকবার দেখতে হবে যে কালকে 11টা নেওয়া উচিত না কি করব আমি এখন, কারণ বাচ্চা যেতে চায় না কোনো অবস্থা। মেন্টালি টর্চারের শিকার, খুবই টর্চার হচ্ছে সে, মেন্টালি খুবই টর্চার হচ্ছে এই অবস্থা এখন। প্রথমবার যখন কিছুতেই যেতে চাইলো না, দ্বিতীয়বার তো আর এই জিনিসটা করা ঠিক না। এটা তো আমাদের একটা শিক্ষিত দেশ, শিক্ষিত প্রজারা সব আছেন, রাজারা প্রজারা সব শিক্ষিত। আপনাদের কি ডিভোর্স হয়েছে? না, কোনো ডিভোর্স হয়নি। আবার উনি আপনাদের নিজের divorce হয়েছে? না, আমাদের কোনো ডিভোর্স হয়নি। এটা উনি ওনার সুবিধা মতো এক জায়গায় গিয়ে বলেন ডিভোর্স হয়েছে, আর এক জায়গায় গিয়ে বলেন ডিভোর্স হয়নি। এবং এটা একটা বড় ব্যাপার। পৃথিবীর যে কোনো দেশে বাবার অনুমতি ছাড়া যে গার্জিয়ান, প্রায় প্রত্যেকটা দেশে, কিছু দেশ এক্সেপশন, জাপান একটা এক্সেপশন, বাবার অনুমতি ছাড়া বাচ্চা নিয়ে বিদেশ চলে যাবে, এটা সম্ভব? তার উপরে আমাদের সর্বোচ্চ আদালতের আদেশ আছে নিয়ে যেতে পারবে না, এটা কোনোভাবেই সম্ভব না। তারপরে উনি 2বার পালিয়ে যেতে চেষ্টা করেছেন বাচ্চা নিয়ে, একবার পাসপোর্ট পাল্টিয়ে। তার কতদিন আমরা এরকম বিদেশি বিদেশি বলে মাথায় তুলে রাখবো? এটা একটা শেষ হতে হবে না, তো। যখন নাকি নিয়ে যেতে চাইলো না, আমার তো বিজ্ঞ আদালতের বিরাট একটা প্রশ্ন, আপনাদের তো উচিত ছিল ওনাকে অ্যারেস্ট করা উচিত ছিল না, যে আপনাদের রায় পর্যন্ত মানছে না। কিন্তু বিচ্ছেদের যে প্রসিডিউর, এটা কি আর প্রয়োজন নেই মনে করছেন না? সামনে এটা করবেন কি বিষয়? সেটা হচ্ছে আমার ছোট মেয়ে সোনিয়াকে উনি তো 1.5 বছর 2 বছর ধরে আটকে রেখেছে জাপানে, আমার সাথে কোনো যোগাযোগ নাই। আমি যদি ওনার সাথে এখনই ডিভোর্স হয়ে যায়, আমার ছোট মেয়েকে আমি আজীবন হারিয়ে ফেলবো জাপানের কালো আইনে। সুতরাং এটা নিয়ে উনি আমার সাথে আলাপও করতে চান না। এবং আমরা পারিবারিক আদালতে ছোট মেয়ের ব্যাপারে আমরা একটা মামলাও দায়ের করেছি। এটা কোনো মীমাংসাও করেননি এই বিচারপতি, কোনো রায়ও দেননি, ঝুলে আছে সেটা। অবস্থা খারাপ। আমি ন্যায্য বিচার চাই, এদেশে আমি ন্যায্য বিচার পাচ্ছি না। একটা বিষয় হচ্ছে, আপনি তো গেলে হয়তো নানাবিধ ভয়ের শিকার হচ্ছে, বা আটকাবে বা এরকম অনেক ভয়, আপনি যাবেন না। উনি যদি মেয়েদেরকে দেখতে আসে, কোনো বাধা নেই আপনাদের পক্ষ থেকে? কোনো বাধা নাই। আমি ওনাকে বলেছি তুমি যে কোনো প্রপোজাল দাও, রাজি। আমাদেরকে বুঝতে হবে উনি কেন এটা করছে। উনি করছে একটাই কারণে, ওনার ক্ষোভ যে 10 বছর উনি যা বলেছে আমি তাই করেছি, পয়সা দাও দিয়েছি, এখানে থাকো থেকেছি, হোটেলে গিয়ে থাকো থেকেছি, তোমার মা হোটেলে থাকবে ঠিক আছে। তারপরে প্রত্যেক বছর যা বলি তুই সব শুনিস, তোর সাহস কত, তুই পয়সা দিবি না আমাকে আর?